আচ্ছা, আজকে আমরা শুরু করব ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন। তো শিক্ষাবিজ্ঞানের চ্যাপ্টার 3 মানে শিক্ষায় রাশিবিজ্ঞান বা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এই ক্লাসটি করাবো। আচ্ছা, তাহলে আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান। শিক্ষায় রাশিবিজ্ঞান বলতে কি বোঝায়? প্রথমে আমরা দেখব রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝায়। স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান বলতে বোঝায় যে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ স্ট্যাটাস, কোনো একটা মোমেন্টে তার অবস্থানটা কি সেটা বোঝায় স্ট্যাটাস বা স্ট্যাটিস্টিক্স। প্রাচীনকালেও স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হতো বিভিন্ন, যেমন কোনো একটা দেশের সৈন্য সংখ্যা কত আছে, তারপরে একটা দেশের তার আয় কতটা, সেই অনুযায়ী তাদের পার ক্যাপিটা বা জনসংখ্যার যে গড় আর কি, গড় ইনকাম সেটা কত, তো ইত্যাদি নির্ণয়ের জন্য স্ট্যাটিস্টিক্স আগেও ব্যবহার করা হতো। আচ্ছা, তো বর্তমানে আরও বেশি করে ব্যবহার করা হয় স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তো স্ট্যাটিস্টিক্সে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা ডেটা। বিভিন্ন রকম ডেটা কালেক্ট করে সেগুলোকে অ্যানালাইসিস করে তার একটা যে সেই সম্পর্কে তথ্য যে জ্ঞাপন করা বা তথ্য সম্পর্কে জানা ইত্যাদি কাজ হচ্ছে স্ট্যাটিস্টিক্সের। যেমন এখন কোনো একটা কোম্পানি যদি কোনো একটা কাজ করতে যায়, সেই সম্পর্কে কোম্পানির যে কাজ সেইগুলো সম্পর্কে একটা ডেটা কালেক্ট করতে হবে, সেই ডেটাকে অ্যানালাইসিস করার পর একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে, ইত্যাদি কাজগুলো করে স্ট্যাটিস্টিক্স। তো এখন কথা হচ্ছে যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স মানে কি। এই সংক্রান্ত আমাদের আরও দুটি ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান কি কাজে লাগে, শিক্ষায় রাশিবিজ্ঞানের জরুরিটা কেন। তাহলে আমরা এখন দেখব এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। শিক্ষায় রাশিবিজ্ঞান, তো শিক্ষাক্ষেত্রের অবস্থান বা স্কুল হোক বা কলেজগুলো ইত্যাদির যে তাদের মানের কাঠামোটা কেমন পর্যায়ে রয়েছে, তাদের কেমন রেজাল্ট করছে ইত্যাদি সম্পর্কে অবগত হওয়ার জন্য সেখানে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়। এডুকেশনের বিভিন্ন মেজারমেন্ট করার জন্য, তারপরে তার মাপকাঠি মান উন্নয়ন ইত্যাদির জন্য কি করা হয়, এই স্ট্যাটিস্টিক্সের ব্যবহার করা হয় এডুকেশনালের ক্ষেত্রে। তো এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ইউজ করার জন্য যেটা দরকারি সেটা হচ্ছে ডেটা বা স্কোর। বিভিন্ন রকম স্কোরগুলোকে কালেক্ট করে সেগুলোকে অ্যানালাইসিস করা হয়। তো যেমন আমরা যদি একটা স্কুলের রেজাল্ট কেমন জন স্টুডেন্ট আছে, তাদের যদি আমরা গড় যে রেজাল্টটাকে গড় যদি বের করি আমরা, তাহলে ওভারঅল বুঝে যাবো যে স্কুলের রেজাল্টটা কেমন হচ্ছে। তো এরকম বিভিন্ন ডেটাগুলোকে বা স্কোরগুলোকে সেগুলোকে অ্যানালাইসিস করলে আমরা সেই এডুকেশন বা সেই ইনস্টিটিউট সম্পর্কে আমরা তার মানে জ্ঞানটা পেয়ে যাব যে তার রেজাল্টটা কেমন অবস্থায় রয়েছে। আচ্ছা, তো এখন এই ডেটা দুই রকমের হয়। একটি হচ্ছে আনগ্রুপ ডেটা বা র ডেটা বলে, আনগ্রুপ ডেটা আবার বলা হয় র ডেটা, বাংলায় বলে অবিন্যস্ত স্কোর। অবিন্যস্ত স্কোর কোনগুলো? যেমন সাপোজ 10 জনের পরীক্ষা নেওয়া হলো, তাহলে 10 জনের স্কোর যদি আমরা ধরি যে কেউ পেলে 3, 10 জনের পরীক্ষা নেওয়া হলো এবং সেটা 10 মার্কের, তো এখান থেকে যদি আমরা স্কোরগুলো লিখি এভাবে, কেউ পেল 3, কেউ পেল 5, কেউ 7 পেল, কেউ 9, কেউ 10-এ 10 পেল, তাহলে কজনের? 5 জনের রয়েছে।
তারপরে 3 2 3 4 5 আর একটা দিলাম 6। তাহলে আমরা এই যে বিভিন্ন 10 জনের স্কোর নিয়েছি 10 মার্কের পরীক্ষার রেজাল্ট থেকে, তো এগুলোকে বলে অবিন্যস্ত স্কোর বা র স্কোর বা কাঁচা তথ্য বলা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ডেটাকে আরেকটা ভাগ হচ্ছে গ্রুপ ডেটা বা বিন্যস্ত স্কোর। গ্রুপ ডেটা বা এটাকে বলে বিন্যস্ত স্কোর, বাংলায় বলা হয় বিন্যস্ত স্কোর। তো গ্রুপ ডেটা কোনগুলো? গ্রুপ ডেটা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কোনগুলো? সাপোজ এক্স আর এফআই ফ্রিকোয়েন্সি আকারে যখন দেওয়া থাকে স্কোরগুলোকে, তখন সেটাকে বলা হয় ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। যেমন যদি আমরা এরকম নিই যে কোনো একটা স্কোর 2, সেটা হয়তো 3 জন স্টুডেন্ট পেয়েছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। দ্যাট মিনস কি 2 জন স্টুডেন্ট 3 জন স্টুডেন্ট 2 করে পেয়েছে, দ্যাট মিনস হচ্ছে এরকম 3 জন স্টুডেন্ট 2 করে পেয়েছে, মানে 2 2 2, মানে 2 স্কোরটা কজন পেয়েছে? 3 জন পেয়েছে, তাই ফ্রিকোয়েন্সি হলো 3। আচ্ছা, এরকম যখন স্কোরগুলোকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তখন সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এরপরে আসি আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কোনগুলো? তোমরা দেখে থাকবে ক্লাস 10-এ ছিল যে 10 থেকে 20, তারপরে 21 থেকে 30, এইভাবে শ্রেণী দেওয়া থাকে এবং তার পরিসংখ্যা দেওয়া থাকে। এই ধরনের ডিস্ট্রিবিউশনগুলোকে বলা হয় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তো আমরা এই চ্যাপ্টারে মিন, মিডিয়ান, মোড তিনটে বের করব। এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সে যে যে তথ্যগুলো পাওয়া যায় বা যে ডেটাগুলো পাওয়া যায় সেগুলোকে যারা লিড করে তাদেরকে বলা হয়, সেই সমস্তগুলোকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি বলে বা বাংলায় বলে মধ্যগামিতার মাপক। তো এই সেন্ট্রাল টেন্ডেন্সি বা ডেটাগুলোর যে লিডিং রোলে যারা থাকে তাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মিন বা বাংলায় বলে গড়, তারপরে হচ্ছে মিডিয়ান, মিডিয়ানের বাংলা হলে মধ্যমা। আচ্ছা, তারপরে হচ্ছে মোড বা সংখ্যাগুরু মান। তো আমরা আজকে গ্রুপ ডেটা, আনগ্রুপ ডেটা, গ্রুপ ডেটার মধ্যে আবার দুই রকম ভাগ আছে। এই তিন রকম ডেটাগুলোর মিন, মিডিয়ান, মোড কিভাবে বের করতে হয় সেটা দেখব। এখনো পর্যন্ত 2 জন লাইভে আছে, বাকিরা জয়েন করবে আশা করছি। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করব কিভাবে গড় নির্ণয় করতে হয় আনগ্রুপ ডেটার। তাহলে আমরা ডেটাগুলো নেব এবার আনগ্রুপ ডেটা। আনগ্রুপড ডেটা, এই আনগ্রুপ ডেটার গড় নির্ণয় করব। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক। সাপোজ একটা কোশ্চেন নিচ্ছি যে বলল গড় নির্ণয় করো, গড় নির্ণয় করো। স্কোরগুলো দেওয়া আছে 3, 5, 7, 8 আর 2। কোনো একটা র ডেটা বা আনগ্রুপ ডেটা দেওয়া আছে, 5টা স্কোর দেওয়া আছে, এদের গড় নির্ণয় করতে বলেছে। তো গড় নির্ণয় ক্লাস 6-এ তোমরা শিখেছো যে কী করতে হয়, স্কোরগুলোকে যোগ করে কতগুলো সংখ্যা আছে
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে সেটা হবে গড়। তাহলে এক্ষেত্রে গড় হবে কত? গড় হবে 3 + 5 + 7 + 8 + 2/5। তাহলে কত হচ্ছে? তাহলে হলো 3 আর 5 8, 8 এর সাথে 15, 15 আর 8 23, 23 আর 2 25, 25/5 মানে হলো 5। তাহলে গড়টা এলো 5। তাহলে এই যে স্কোরগুলো তোমরা দেখতে পাচ্ছ, 5 জনের স্কোর, সে 5 জনের স্কোরের গড় হচ্ছে 5। আচ্ছা, এগুলোকে আমরা আস্তে আস্তে বীজগাণিতিক ভেরিয়েবলের মাধ্যমে প্রেজেন্ট করব। যে সাপোজ স্কোরগুলোকে আরবিট্রারিভাবে ধরছি এক্স, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, গড় মানে হচ্ছে সামেশান অফ এক্স। সামেশান অফ এক্স মানে এই যে স্কোরগুলো তাদের যোগফল, এটা মানে সামেশান। ডাব্লুকে শুইয়ে দিলে যেরকম হয় এটাকে বলে সামেশান বা যোগ চিহ্ন। আচ্ছা, সামেশান অফ এক্স বাই যতগুলো নাম্বার আছে বাই এন, টোটাল নাম্বার, ক্যাপিটাল এন দিচ্ছি। এন মানে হলো যতগুলো স্কোর আছে সেটা হলো এন, এন এর ভ্যালু এখানে 5, আর সামেশান অফ এক্স মানে স্কোরগুলোর সামেশান বা যোগ। আচ্ছা, তাহলে গড় নির্ণয়, আনগ্রুপ ডেটার গড় নির্ণয় দেখলাম। এরপরে আমরা দেখব আনগ্রুপ ডেটাগুলোর মধ্যমা নির্ণয় বা মিডিয়ান কীভাবে বের করতে হবে। এরপরে আসছি আমরা মধ্যমার নির্ণয় বা মিডিয়ান। আচ্ছা, মধ্যমার নির্ণয়ের কোনো একটা উদাহরণ নিচ্ছি। আচ্ছা, সাপোজ একটা আনগ্রুপ ডেটা নিচ্ছি 5 জন বা 6 জনের, মধ্যমা নির্ণয় করতে বললো, স্কোরগুলো নিচ্ছি 5 7 8 2 6। সাপোজ এরকম স্কোর দেওয়া আছে, তাহলে এই স্কোরগুলোর মধ্যমা কত হবে? আচ্ছা, এই স্কোরগুলোর মধ্যমা কত হবে? মধ্যমা মানে হচ্ছে স্কোরগুলোর মিডিল পজিশনে যে থাকে, যে প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে মধ্যমা। তাহলে স্কোরগুলোকে সব প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, কিংবা ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট আকারে সাজানোর পর যে স্কোরটা মিডিল পজিশনে থাকবে সেটাই হবে মধ্যমা। তাহলে প্রথমে গিয়ে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিলে হবে, প্রথমে হবে সব থেকে ছোট 2, তারপরে আছে 5, তারপরে রয়েছে 6, তারপরে 7, তারপরে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিডিল পজিশনে কি আছে? মিডিল পজিশনে আছে 6। মধ্যমা হয়ে গেল 6। আচ্ছা, এখানে স্কোরগুলো কম আছে, খুব সহজে আমরা বলে দিতে পারছি যে কোন পজিশনে ইয়েটা মধ্যমাটা রয়েছে। কিন্তু যদি স্কোর আরও বেশি হয়, 20টা বা 25টা, তো সেক্ষেত্রে আমরা কীভাবে ফর্মুলাটা কি মধ্যমা নির্ণয়ের, যে এখানে দেখো স্কোর কটা আছে, স্কোর দেওয়া আছে 5টা। তাহলে মধ্যমার পজিশনটা যখন ছোট থেকে বড় আকারে সাজানোর পর এই এনের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 + 1/2 মানে হচ্ছে কত? 6/2 মানে হচ্ছে থার্ড যে টার্মটা হবে, সেই থার্ড টার্মে যে থাকবে সেটাই হবে মিডিয়ান। তাহলে এটা ফার্স্ট টার্ম, প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে এই তৃতীয় পদটাই হবে মধ্যমা। তাহলে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা কি? যতগুলো স্কোর থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত নম্বর পদটা হবে সেটা কিন্তু মধ্যমা নয়। যেমন এখানে এন এর ভ্যালু হচ্ছে 5টা স্কোর আছে, তাহলে 5-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসছে? 3 আসছে। 3 নম্বর পদটাই হচ্ছে মধ্যমা, তা কিন্তু মধ্যমা মানে 3 নয়, ঠিক আছে? তাহলে 3 নম্বর পদটা হচ্ছে মধ্যমা। তাহলে এখানে থার্ড যে টার্মটা রয়েছে, থার্ড টার্মটাই হচ্ছে মধ্যমা। আচ্ছা,
তো মধ্যমা মানে হচ্ছে মিডিল পজিশনে আছে। এখানে দেখো বিজোড় সংখ্যা আছে বলে এই ফর্মুলাতে চলে আসলো। মিডিলে 5টা স্কোর ছিল, আমরা এদিকে দুটো এদিকে দুটো পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এরকম হয় যে জোড় সংখ্যা থাকে, মানে 6টা থাকলো বা 8টা থাকলো, সেক্ষেত্রে কি হবে? তাহলে আরও একটা স্কোর বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটার মধ্যমা হলো এটা। আচ্ছা, নেক্সট সাপোজ মধ্যমা নির্ণয় করতে বলে এবার আরও একটা স্কোর বাড়িয়ে দিচ্ছি যে 5। তাহলে এবার স্কোর দেওয়া আছে 6টা, তাহলে এই ক্ষেত্রে মধ্যমা কত হবে? তাহলে আবার একে মধ্যমা বের করতে হলে প্রথম কাজ হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেওয়া, মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেওয়া। তাহলে ছোট থেকে বড় আকারে সাজালে হবে 2, তারপরে 5, 5, তারপরে হবে 6, তারপরে 7, তারপরে 8। তাহলে এবার দেখতে পাচ্ছি মিডিল পজিশনে দুজনই থাকছে, 5 এবং 6 দুজনেই থাকছে। তাহলে কি করতে হবে? এই 5 আর 6কে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হয়ে গেল মধ্যমা। 11/2 মানে 5.5 হলো মধ্যমা। আচ্ছা, তা এখন এটা মধ্যমা, তাহলে এবার স্কোরগুলো যদি আরও বেশি থাকে তখন পজিশনটা আমরা কীভাবে বের করব? পজিশন বের করব যে মনে করছি 20খানা স্কোর আছে, 20টা স্কোর। এই 20টা স্কোরকে যদি আমরা n ধরি, তাহলে n/2 তম পদ আর হচ্ছে তার পরের পদটা, মানে n/2 + 1 পরের জাস্ট পরের পদটাকে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এততম পদটাই হবে মিডিয়ান। আচ্ছা আচ্ছা, এততম নয়, এটাই হবে মিডিয়ান, মানে n/2 তম পদ আর n/2 + 1 মানে তার পরের পদটা, এই দুটো পদের যত ভ্যালু হবে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো কখানা পদ আছে, এখানে আছে n এর ভ্যালু 6খানা আছে। তাহলে 6-এর অর্ধেক মানে তৃতীয় পদ, তৃতীয় থার্ড টার্ম আর হচ্ছে ফোর্থ টার্ম আর হচ্ছে ফোর্থ টার্ম বাই 2। থার্ড টার্মে কত আছে? থার্ডে আছে 5 আর ফোর্থে আছে 6, তাহলে 5 + 6/2 মানে 5.5 হলো। তাহলে মধ্যমা যখন এগুলো জোড় সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা যতগুলো স্কোর আছে তাকে 2 দিয়ে ডিভাইড করব, দিয়ে সেই পদটা প্লাস তার পরের পদটা দিয়ে ওই পদ দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা মধ্যমা পেয়ে যাব। আচ্ছা, মধ্যমা গেল, গ্রুপ ডেটার মধ্যমা হলো। এরপরে আমরা দেখব সংখ্যাগুরু মান বা মোড কীভাবে বের করতে হয়। আচ্ছা, এরপরে আমরা মোড নির্ণয় বা সংখ্যাগুরু মান নির্ণয় দেখব। মোড নির্ণয়, আনগ্রুপ ডেটার মোড কীভাবে নির্ণয় করতে হয়। সাপোজ আনগ্রুপ ডেটা আছে, ডেটাগুলো, তাহলে কোশ্চেনটা যদি এরকম হয় যে মোড বা সংখ্যাগুরু মান নির্ণয় করো, স্কোরগুলো দেওয়া আছে সাপোজ 2, 5, 3, 6, 2, 3, 4, 2, 3। আচ্ছা, একটা স্কোর বাড়িয়ে নিচ্ছি 3। তো সংখ্যাগুরু মানে হচ্ছে যে স্কোরটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে সেই সংখ্যাটাকে বলা হয় সংখ্যাগুরু মান। তাহলে এখানে সংখ্যাগুরু মান বা মোড কত হবে? মোড হচ্ছে 2 আছে 1, 2, 3 বার, 3 আছে 1, 2, 3, 4 বার, তাহলে 3 স্কোরটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে, তাহলে এই মোড হয়ে যাবে 3। আচ্ছা, যদি এরকম আসতো যে দুটি স্কোরই সেম আসতো, যে সাপোজ এই 3টা যদি মুছে দিই, তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, 2 3 বার রিপিট হয়েছে, 3 3 বার রিপিট হয়েছে।
তাহলে এক্ষেত্রে মোট দুটোই হতে পারে, 3 অথবা 2, দুটোই হবে। আচ্ছা, তো এই ছিল আনগ্রুপ ডেটার মিন মিডিয়ান মোড নির্ণয়। এরপরে আমরা দেখব গ্রুপ ডেটার মিডিয়ান কীভাবে বের করতে হয়। এরপরে আমরা গ্রুপ ডেটা নেব আর তার মিন নির্ণয় করব। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন নিই। গ্রুপ ডেটা আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হলো কন্টিনিউয়াস। তাহলে আমরা গ্রুপ ডেটার যেটা ডিসক্রিট সেটা দেখব। একটা এক্সাম্পল নিচ্ছি, যে গড় নির্ণয় করো, গড় নির্ণয় করো। স্কোরগুলো সাপোজ এরকম আকারে দেওয়া আছে, এক্স আর ফ্রিকোয়েন্সি এফ দিলাম। আচ্ছা, এক্সের ভ্যালু সাপোজ 2 আছে 3 বার, 3 আছে 4 বার, আর 5 স্কোর আছে 3 বার। তাহলে সাপোজ 10 জন স্টুডেন্ট আছে, 10 জনের মধ্যে 2 পেয়েছে 3 জন, 3 পেয়েছে 4 জন, 5 পেয়েছে 3 জন। তাহলে দেখো 3 যোগ 4 যোগ 3 10 হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সির যে যোগফল, তাহলে আমরা জানি যে ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে টোটাল নাম্বার। টোটাল নাম্বার মানেই ক্যাপিটাল এন, মানে হলো টোটাল নাম্বার। আচ্ছা, তাহলে এর গড় নির্ণয় করতে বলেছে। তাহলে গড় নির্ণয়ের ফর্মুলা কি? যখন এইরকম ডিসক্রিট আকারে দেওয়া থাকে তখন গড়ের ফর্মুলা হচ্ছে যে সামেশান এফ ইন্টু এক্স বাই সামেশান অফ এফ, অর্থাৎ এফ এর সাথে ফ্রিকোয়েন্সির সাথে স্কোরগুলোর গুণ করে যোগ করতে হবে বাই টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে টোটাল নাম্বার। তাহলে এটাকে আমরা অ্যান্সার করব এইভাবে। প্রথমে টেবিলের মাধ্যমে করব। টেবিলের ফার্স্টে থাকছে এক্স, তারপরে থাকছে এফ, তারপরে থাকলো এক্স এফ। তাহলে প্রথম স্কোর কত আছে 2, তার কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হলো 3। তাহলে এক্স এফ মানে এক্স এর সাথে এফ এর গুণ, তাহলে 3 দুগুণে 6। আচ্ছা, নেক্সট স্কোর আছে 3, তার ফ্রিকোয়েন্সি হলো 4, তাহলে 3 4 12। এরপরে আসছি আমরা, নেক্সট স্কোর হচ্ছে 5, তার ফ্রিকোয়েন্সি হলো 3, তাহলে এক্স এফ হবে 15। তাহলে এক্স এফকে যদি আমরা প্লাস করি কত পাবো? 6 আর 12 18, তাহলে সামেশান অফ এক্স এফ ইকুয়ালস টু 6 12 আর 15 27, 27 আর 6 হচ্ছে 33। তাহলে 33, আর ফ্রিকোয়েন্সিগুলো যোগফল করলে আসছে 7 আর 3 10। তাহলে আমরা গড় সমান জানি, গড় সমান হচ্ছে সামেশান অফ এক্স এফ এক্স ইন্টু এফ বাই সামেশান অফ এফ, মানে করে যেটা হবে বাই হচ্ছে টোটাল নাম্বার, সেটাই তো গড়। তাহলে দেখো গড় সমান কত হবে? 33 বাই সামেশান অফ ফ্রিকোয়েন্সি মানে 10, মানে 3.3। এটা হয়ে গেল গড়। আচ্ছা, এবার যদি এটা মিডিয়ান বের করতে দিত বা মধ্যমা বলতো, মধ্যমা দেখাবো। তাহলে আমরা নেক্সট বের করব মিডিয়ান বা মধ্য নির্ণয়। সাপোজ এটা একটা স্কোর দেওয়া আছে, তার মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে অ্যান্সার শুরু করছি। তো মধ্যমা যখন ডিসক্রিট গ্রুপ ডেটার মধ্যমা বলবে তখন আমরা এটাকে টেবিলের মাধ্যমে করব। সাপোজ এক্স মানে স্কোর,
তারপরে ফ্রিকোয়েন্সি, তারপরে যেটা দিতে হবে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় বলে যৌগিক ক্রমসংখ্যা বা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, তাহলে স্কোরগুলো কত? স্কোর হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরেরটা হলো 5। এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3, 4 আর 3। আচ্ছা, নেক্সট আমাদের বের করতে হবে, যখন মিডিয়ান বের করতে হয় তখন ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে করতে হয়? ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে যে স্কোরটা থাকবে সেটাই বসিয়ে দেবো আমরা। তাহলে 3 ছিল, 3 বসে গেল। নেক্সট হচ্ছে এখানে যেটা এলো তার নিচে যেটা আছে এই দুটোকে প্লাস করতে হবে। 3 আর 4 প্লাস করলে 7। নেক্সট আবার এখানে যেটা এলো তার সাথে আবার পরেরটা প্লাস, মানে হলো 10। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা পেয়ে গেলাম 3, 7, 10। একটা মজার ব্যাপার দেখো, যে ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করলে যেটা আসবে সেটাই কিন্তু এই ক্রমযৌগিক পরিসংখ্যার শেষে ওটাই আসবে। আচ্ছা, এবার আমাদের বলেছে মধ্যমা বা মিডিয়ান নির্ণয় করতে। তাহলে মিডিয়ান কোনটা হবে? মিডিয়ান হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি সামেশন বা লাস্ট যেটা আসছে 10, ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা লাস্ট আসছে তাকে 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে কত আসছে? তাহলে আসছে 5। এই 5টা কোন কোন সংখ্যার, ক্রমযৌগিক পরিসংখ্যার কোন দুজনের মধ্যে লাই করছে? এই 5টা এই দুজনের মধ্যে বিলংস করছে, 3 আর 7-এর মধ্যে। তো যে দুজনের মধ্যে বিলংস করে আমরা তার পরেরটাকে ধরবো। তাহলে তার পরেরটা মানে হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এই অনুযায়ী স্কোরগুলো কত হচ্ছে? স্কোরটা হচ্ছে, আচ্ছা এই অনুযায়ী স্কোর যেটা আসছে 3। তাহলে এটার যে মিডিয়ান হবে সে মিডিয়ানটা হবে 3। মিডিয়ান হবে 3। এটাকে তোমরা এভাবে করতে পারতে যে দেখো 2 আছে, 2 কটা আছে? 3 জনের 2 আছে, অর্থাৎ 2, 2, 2। নেক্সট হচ্ছে 3 পেয়েছে কতজন? 3 পেয়েছে 4 জন, তার মানে 3, 3, 3, 3। তারপরে 5 পেয়েছে কজন? 3 জন, তাহলে 5, 5, 5। তাহলে অ্যাকচুয়ালি যে স্কোরগুলো দেওয়া আছে সেগুলোকে সাজালে এরকম আসতো। তাহলে আমরা জানি যে কতগুলো নাম্বার আছে? 10টা নাম্বার আছে। 10টা নাম্বার থাকলে আমরা 10/2 মানে 5th টার্ম আর হচ্ছে 6th টার্ম যত হবে বাই 2 করব। তাহলে 5th টার্মে কত আছে? 3, 6th টার্মে আছে 3, তার মানে 3 + 3 বা 3 হচ্ছে। তো এইভাবে করলেও 3 আসতো, ছকের মাধ্যমে যদি করি তাও সে 3 আসছে। তো ছকের মাধ্যমে বা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে করাটাই বেটার, কারণ এরপরে যখন কন্টিনিউয়াস গ্রুপ ডেটা আসবে তখন আমাদেরকে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মধ্যমা নির্ণয়, কার মধ্যমা নির্ণয়? ডিসক্রিট গ্রুপ ডেটার। ডিসক্রিট গ্রুপ ডেটার আমরা মধ্যমা নির্ণয় দেখলাম। পরে আমরা দেখব যে মোড নির্ণয়। মোড নির্ণয়, ডিসক্রিট গ্রুপ ডেটার মোড নির্ণয় কিভাবে করতে হয়? মোড বা সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তাহলে এই স্কোরটারই সংখ্যাগুরু মান আমরা দেখব কি আসছে। আচ্ছা, সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান মানে যে আমরা বললাম মোড বা সংখ্যাগুরু মান মানে যে সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে সেটা হচ্ছে মোড। তো এখান থেকে এই অনুযায়ী আমরা দেখে বুঝতে পারছি
যে মোড কত, মোড হয়ে যাচ্ছে 3, কারণ 3 সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে, কতবার, 4 বার। বা এভাবে বলতে পারি যে ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি সেটাই হচ্ছে মোড হবে। আচ্ছা, যে ফ্রিকোয়েন্সি, যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেই স্কোরটাই মোড হবে। তাহলে এখানে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে 3-এর, তাহলে মোড হবে 3। এটাকে আমরা ছক করার দরকার নেই, এটা মুখে মুখে হয়ে যাবে। ছক হিসাবেও যদি আমরা দেখি তাহলে মোড বের করার সময় কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হয় না। আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি কার সব থেকে বেশি। ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি 4-এর, এই 3-এর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, সেটা হচ্ছে 4। তাহলে এটাকে আমরা বলবো মোডাল ক্লাস, এটাকে আমরা বলবো মোডাল ক্লাস। তাহলে মোডাল ক্লাস, তাহলে মোডাল ক্লাস অনুযায়ী স্কোর কত, 3, তাহলে মোড ইকুয়ালস টু হয়ে যাবে 3। তো ডিসক্রিটের মোড বের করাও খুব সোজা। তাহলে আমরা ডিসক্রিট গ্রুপ ডেটার মিন, মিডিয়ান, মোড এটা দেখলাম। এরপরে আমরা দেখব কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের গ্রুপ ডেটার তার মিন, মিডিয়ান, মোড কীভাবে বের করতে হয়। এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় ওই টাইপেরই দেবে, যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন একটা দেওয়া থাকবে, সেখান থেকে কীভাবে মিন বের করতে হবে, মোড বের করতে হবে আর মিডিয়ান বের করতে হবে। 3টেরই ফর্মুলা আছে, আমরা ফর্মুলার মাধ্যমে করব। তাহলে চলো দেখা যাক। আমাদের এবার জায়গা বড় লাগবে, তো আমরা বোর্ডটাকে আরো বড় করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা গ্রুপ ডেটার মিন বের করা দেখব। তাহলে গড় নির্ণয় করো, একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি, গড় নির্ণয় করো। তারপরে সাপোজ এর স্কোরগুলো এখানে নিচ্ছি, উপরে শ্রেণী আর নিচে হচ্ছে পরিসংখ্যা। শ্রেণী 15 থেকে 25, তারপরে 25 থেকে 35, নেক্সট হচ্ছে 35 থেকে 45, তারপরে 45 থেকে 55। এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সিগুলো 5, 12, 16 আর হচ্ছে 7। তাহলে সাপোজ এরকম একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এর গড় নির্ণয় করতে হবে বা মিন নির্ণয় করতে হবে। তাহলে মিন নির্ণয় করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি, আর এই ফর্মুলাটা পরে লিখছি। তো প্রথমে আমরা যেটা করব, মিন বা গড় বের করতে দিলে আমরা প্রথমে শ্রেণীটা নিচ্ছি, শ্রেণী, তারপরে যেটা থাকবে, যেহেতু এটা শ্রেণী আকারে দেওয়া থাকছে তাই এর মধ্যবিন্দু নিতে হবে। এরপরে আসছি আমরা মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে ডিনোটেট করা হচ্ছে বাই এক্স। মধ্যবিন্দুর পরে চলে আসবো পরিসংখ্যা, পরিসংখ্যাকে ডিনোটেট করা হয় বাই এফ। আচ্ছা, এরপরে নিব ডি, ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ। তারপরে নিব এফ ইন্টু ডি। আচ্ছা, এই ডিটা কি একটু পরে বলছি। তাহলে দেখো, শ্রেণী, আমাদের শ্রেণীগুলো কত দেওয়া আছে, 15 থেকে 25, তারপরে 25 থেকে 35, তারপরে 35 থেকে 45, 45 থেকে 55, এগুলো শ্রেণী দেওয়া আছে। এরপর এই শ্রেণীটার মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, মধ্যবিন্দু বের করা হচ্ছে এই পরেরটা এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 25 প্লাস 15 বাই 2। তাহলে কত হলো, 25কে 15 দিয়ে 15 যোগ করলে হচ্ছে 40 বাই 2 মানে 20। নেক্সট 25 আর 35 যোগ করলে কত হবে,
50 60, 60/2 মানে হচ্ছে 30। তাহলে এটা হলো 20, এটা লিখছি না, এটা মুছে দিচ্ছি। এটা 20, এটা 30, তারপরে এটা হলো এটা পরেরটা অবশ্যই 40 হবে, পরেরটা 50 হবে। তাহলে স্কোরগুলো কত করে বাড়ছে? 20, তারপরে 30, তারপরে 40, মানে 10 করে বাড়ছে। তাহলে এই যে এখানে যে এইচটা লিখেছি, এইচ মানে হচ্ছে তার দৈর্ঘ্য, একটা শ্রেণীর দৈর্ঘ্য, সেটা হচ্ছে যত করে বাড়ে সেটা হচ্ছে তার দৈর্ঘ্য, মানে হলো এইচ এর ভ্যালু 10। আচ্ছা, এরপরে পরিসংখ্যা তো অঙ্কে দেখছে কত। প্রথমটা পরিসংখ্যা 5, তারপর একটা 12, তারপর একটা 16, তারপর এটা হলো 7। আচ্ছা, এবারে আমাদের মিন বের করার, যখন এরকম শ্রেণীতে দেওয়া থাকে, মিন বের করার নিয়ম হচ্ছে যে আমরা এর মধ্যবিন্দুর মধ্যে কোনো একটাকে অ্যাসুম করে নেব যে ওটাই মিন, কল্পিত গড় যেটাকে বলছে, বা অ্যাসুম মিন, বা এখানে আমি এ লিখেছি, এটা হচ্ছে অ্যাসুম মিন। তাহলে যে কোনো একটাকে আমরা ধরে নিতে পারি। তো আমরা মিডিল পজিশন থেকে ধরবো। তো মনে করছি 40টা হচ্ছে এ, এটাকে এ ধরছি। তাহলে 40কে যদি এ ধরা হয়, তার মানে এর ভ্যালু হলো 40, এইচ এর ভ্যালু হচ্ছে 10। তো সেই অনুযায়ী বাকি স্কোরগুলো নিই যদি, তাহলে 40 বরাবর এ ডি এর কত ভ্যালু হবে? এক্স এর ভ্যালু হলো 40, মাইনাস এর ভ্যালু তো অবশ্যই 40 দেয়া ধরাই হয়েছে, 40 - 40/10। তো আলটিমেটলি যেটাকে আমরা অ্যাসুম মিন ধরবো সেটা আসবে 0। যেটাকে আমরা অ্যাসুম মিন ধরবো সেটা 0 আসবে। কিভাবে 0 আসছে? যে অ্যাসুম মিন মানে হচ্ছে 40, রাফে দেখাচ্ছি যে এক্স মাইনাস 40 বাই হচ্ছে এইচ এর ভ্যালু 10, এটা ফিক্সড। এবার এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এই যে স্কোরগুলো আবার। তাহলে আমি যখন 40 স্কোরটাকে আবার এক্স এর ভ্যালু কনসিডার করব, তখন কি হবে? 40 - 40/10 মানে হয়ে যাবে 0, এরকম হয়ে যাবে। আমরা যেটাকে আমরা অ্যাসুমিন ধরবো সেটা 0। তারপর উপরের দিকে যদি কম সংখ্যা থাকে তাহলে উপরের দিকে হবে -1 -2, অটোমেটিক হবে। এখানে এক্স এর ভ্যালু 20 বসাবে, দেবে 20 - 40/10, -2 হচ্ছে। এক্স এর ভ্যালু যদি 30 নেওয়া হয়, এখানে বসানো হয় 30 নিয়ে, তাহলে দেখবে -1ই আসছে। তো এটা দেখা দরকারই নাই, যেটা অ্যাসুমিন হবে। তারপরে উপরের দিকে যদি একটা জিনিস লক্ষ্য রাখবে, যে উপরে যদি কম স্কোর থাকে তাহলে কি হবে? -1 -2 এভাবে এগোতে থাকবে। আর যেটাকে অ্যাসুমিন ধরা হলো, তারপরে যদি ক্রমবর্ধমান থাকে স্কোরগুলো, তাহলে তারপরে +1 +2 এভাবে যাবে। তাহলে এখানে একটা স্কোর আছে, তাই এটা +1 হলো। তাহলে আমরা ডি এর ভ্যালুগুলো পেয়ে গেলাম। ডি এর ভ্যালুগুলো যখন পেয়ে যাচ্ছি, এরপরে বলেছে এফডি বের করতে। এফডি মানে কি? ফ্রিকোয়েন্সির সাথে এই ডি এর গুণ। তাহলে এফ আর ডি, তাহলে 5 আর -2 মানে হলো -10, 12 আর -1 -12, 16 আর 0 0, 7 আর 1 হলো 7। তাহলে এবার আমরা যেটা বের করবো, সামেশন অফ এফডি, মানে ফ্রিকোয়েন্সি এফডির যোগটা কত আসছে। এফডি কে আসবে -22 + 7, তার মানে হচ্ছে -15। -15। আচ্ছা, ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করলে কত আসছে? সামেশন অফ এফ সমান আসবে 17, 17, 24, 24 আর 16, 40। এটা আসছে 40। তাহলে আমরা কি পেলাম? ফ্রিকোয়েন্সিগুলোর যোগ পেলাম, আর সামেশন অফ এফডি কত সেটা পেলাম। আচ্ছা, এবার আসছি আমরা গড়ের যে ফর্মুলা, মিন বের করার যে ফর্মুলা, সেটা হলো গড় সমান হচ্ছে অ্যাসুম মিন মানে এ প্লাস সামেশন অফ এফডি বাই সামেশন অফ এফ, মানে এই যে এফডিগুলোকে যোগ করে যেটা, বাই হচ্ছে ফ্রিকোয়েন্সি যোগ করে যেটা আসবে, ইনটু এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে দেখো, অ্যাসুমিন এ মানে কোনটা? এ মানে হচ্ছে কত ধরেছি? 40। তাহলে এটা হলো 40 প্লাস সামেশন অফ এফডি, এফডির ভ্যালু কত? -15, -15 বাই হলো সামেশন অফ এফ, সামেশন অফ এফ মানে হচ্ছে 40, বসে গেল, ইন্টু এইচ। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত করে বাড়ছে? 10 10 করে বাড়ছে, তার মানে এইচ এর ভ্যালু হলো 10, তাহলে ইন্টু 10 হলো। তাহলে কাটাকাটি করে 0 0 কাটলো। তাহলে এখানে হচ্ছে 40 প্লাসে মাইনাসে মাইনাস 15/4, 15/4 মানে কত হয়? 3 4 12, 0.75, 3 4 12 হচ্ছে
300 40 মাইনাস 3.75, তাই তো? তার মানে 37.36.25। তাহলে যে গড়টা আসবে সেটা আসবে 36.25। তাহলে আমরা দেখলাম যে যখন কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বা এক কথায় শ্রেণী হিসাবে যখন দেওয়া থাকবে তার গড় কীভাবে করতে হয়। গড়ের ফর্মুলা হলো এইটা। গড় মানে হলো অ্যাসুমিন প্লাস সামেশন অফ এফ ডি বাই সামেশন অফ এফ ইন্টু এইচ। এটা হলো গড়ের ফর্মুলা। এরপরে আমরা আসছি গড় নির্ণয় হলো। এরপরে যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে তার মিডিয়ান কত হবে সেটা দেখব। মিডিয়ান বা মধ্যমা। মধ্যমা নির্ণয় করো এই ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটারই মধ্যমা কী হবে। আচ্ছা, মধ্যমা নির্ণয়ের ফর্মুলা হলো এল প্লাস এন বাই টু মাইনাস ক্যাপিটাল এফ বাই স্মল এফ ইন্টু এইচ। এটা হচ্ছে মধ্যমার ফর্মুলা। তাহলে চলো দেখে নেওয়া যাক। মধ্যমা করার সময় একটা জিনিস দেখতে হয় যে এই যে শ্রেণী যেটা দেওয়া আছে সেটা যদি এরকম হয়, গ্যাপ যদি থাকে তাহলে গ্যাপটাকে পূর্ণ করতে হয়। এখানে কোনো গ্যাপ নেই। কীরকম, 15-তে শুরু হলো 25-এ শেষ, আবার 25-এ শুরু হচ্ছে 35-এ শেষ, 35-এ আবার শুরু হচ্ছে 45-এ শেষ, অর্থাৎ এখানে কোনো গ্যাপ নেই। যদি এখানে গ্যাপ থাকতো, ডিফারেন্সটা যত হতো তাকে 2 দিয়ে আমরা ডিভাইড করতাম। ডিফারেন্স যদি 1 থাকতো তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 0.5 হতো। সেই 0.5টাকে আমরা লেফট হ্যান্ড সাইডে প্লাস করতাম আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস করতাম। আচ্ছা, তাহলে দেখতে যে ওটাকে বলছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা বের করতে হতো। তো যাই হোক, এখানে শ্রেণী সীমানা বের করতে হবে না, কারণ অলরেডি বাউন্ডারি হিসাবে আছে। তো মধ্যমা নির্ণয় করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে, একটু আগেই বলেছিলাম যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে। ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয়, তাহলে এটাকে আমরা টেবিল বের করছি। টেবিলের প্রথমে থাকবে শ্রেণী, তারপরে থাকছে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি এফ, তারপরে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে শ্রেণী কত, 15 থেকে 25, তারপরে শ্রেণী 25 থেকে 35, তারপরে হচ্ছে 35 থেকে 45, তারপরেরটা হলো 45 থেকে 55। আচ্ছা, তাহলে এদের কারেসপন্ডিং পরিসংখ্যা কত দেওয়া আছে, 5, তারপরে এটা 12, তারপরে 16, তারপরে 7। এবার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয়, প্রথম যেটা থাকে বসে গেল 5, তারপরে 5-এর সাথে 12 যোগ করলে 17, এই 17 আর 16 যোগ করলে 33, 33 আর 7 যোগ করলে হচ্ছে 40। আচ্ছা, এরপরে মধ্যমা নির্ণয় করতে গিয়ে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস বের করতে হবে। মিডিয়ান ক্লাস কিভাবে বের করব, মিডিয়ান ক্লাস বের করব আমরা, দেখো যা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা লাস্ট এসছে, মানে ফ্রিকোয়েন্সিগুলোর যে টোটাল ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করলেও দেখবে 40ই আসছে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি বা টোটাল স্কোরগুলোকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে 40কে 2 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি, 20। এবার 20টাকে দেখতে হবে এখানে কোন দুজনের মধ্যে থাকছে। এখানে 20 মানে হচ্ছে, তার মানে 17 আর 33-এর মধ্যে 20 থাকবে। তাহলে আমরা এই যে পরেরটাকে আমরা মিডিয়ান ক্লাস ধরবো। তাহলে এইটাকে আমরা ধরবো মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস, তাহলে এটাকে আমরা ধরছি মিডিয়ান ক্লাস। আচ্ছা, এবার দেখো মিডিয়ান ক্লাস বরাবর যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি
মিডিয়ান ক্লাসের যে উপরে যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি সেটার নাম হচ্ছে ক্যাপিটাল এফ। মিডিয়ান ক্লাস বরাবর যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে স্মল এফ। আর মিডিয়ান ক্লাস বরাবর লোয়ার যে স্কোরটা এই যে 35, এই 35 হলো স্মল এল। তাহলে আমরা স্মল এল এর ভ্যালু পেলাম, স্মল এফ এর ভ্যালু পেলাম, ক্যাপিটাল এফ এর ভ্যালু পেলাম। আর কি আছে? এইচ আছে। এইচ মানে হচ্ছে কত করে বাড়ছে, দেখো কিভাবে বাড়ছে, 25, তারপরে 35, তারপর 45, তারপর 55, মানে 10 করে বাড়ছে। তাহলে এইচ এর ভ্যালু হলো 10। তাহলে সবার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এল সমান হচ্ছে 35, তারপরে স্মল এফ সমান হচ্ছে 16, ক্যাপিটাল এফ সমান হলো 17, আর এইচ সমান হচ্ছে 10। তাহলে সবার ভ্যালুগুলো যখন পেয়ে আছি, মধ্যমার ফর্মুলা আমরা জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ ইন্টু এইচ। এন মানে কি? এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলোর যোগ। তাহলে ফ্রিকোয়েন্সিগুলোর যোগ হচ্ছে এই যেটা আসবে এখানে যোগ করতে পারো, কিংবা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি শেষে যেটা আসবে এটাই হবে এন, ক্যাপিটাল এন। তাহলে এন মানে হলো 40। তাহলে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। বসিয়ে দিলে কি পাচ্ছি? আচ্ছা, বসিয়ে দিলে পাবো মিডিয়ান বা মধ্যমা সমান, ফর্মুলাটাকে লিখি এল প্লাস এন বাই টু মাইনাস ক্যাপিটাল এফ বাই স্মল এফ ইন্টু এইচ। তাহলে এল মানে হলো 35 প্লাস এন বাই টু মানে 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হবে, ডাইরেক্ট লিখে দিলাম 20, মাইনাস ক্যাপিটাল এফ, এফ মানে কোনটা? 17, তাহলে 17 বাই এফ, স্মল এফ, স্মল এফ কত? স্মল এফ হচ্ছে 16 ইন্টু এইচ। এইচ মানে কত? এইচ এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা কত পাচ্ছি? 35 প্লাস 17 মাইনাস 16, মানে একটু কাটাকাটি করি, এটা 5, এটা হলো 8, আর এখানে থাকছে 3, 3 ইন্টু 15 মানে 3 15, 3 পাচ্ছে 15 বাই 8। আচ্ছা, 15 বাই 8, তাহলে 15 বাই 8 মানে হচ্ছে 1.6, 27 56, 1.75 না 7 হচ্ছে, তার মানে হচ্ছে 8 মানে থাকলো 7, 7 না 27, 28, 64, আর থাকছে 1.8 অ্যাপ্রক্সিমেট ধরছি। তাহলে দেখো, তাহলে 35 প্লাস 1.8 মানে হচ্ছে 36.8 অ্যাপ্রক্সিমেট। তাহলে এটা হয়ে গেল মিডিয়ান বা মধ্যমা। তাহলে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যমা কীভাবে বের করতে হয় সেটা দেখলাম। এরপরে আমরা দেখব যে কন্টিনিউয়াস এই একই এক্সাম্পল দিয়ে দেখাবো যে মোড কীভাবে বের করতে হয়। মোডের যে ফর্মুলা, মোডের ফর্মুলা হলো যে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2। মোডের ফর্মুলা হলো এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2। তো এখানে এল কি জিনিস, f1 কি, f0 কি, আর f2 কি সেটা আমরা দেখব। তাহলে এখানে বলেছে যে মোড নির্ণয় করতে, তাহলে মোড নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা অ্যান্সার শুরু করছি। মোডের জন্য আর কিছুই করতে হবে না। মোডের জন্য যদি এখানে শ্রেণী সীমানা যদি এরা ডিসক্রিট থাকে, মানে বাউন্ডারি না থাকে, তাহলে ওদেরকে শ্রেণী সীমানা বের করতে হবে। কারণ যেখানে যেখানে এল এর ইউজ হবে, লোয়ার যে স্কোরটা তার যেখানে যেখানে এল এর ইউজ হবে সেখানে সেখানে শ্রেণী সীমানা বের করতে হবে। তো মোডে যেহেতু এল ইউজ হচ্ছে, তাই মোডে অবশ্যই শ্রেণী সীমানা করে রাখতে হবে। আবার মিডিয়ানে এল এর ইউজ হয়, তাই সেক্ষেত্রে মিডিয়ানের জন্য কি করতে হয়, শ্রেণী সীমানা বের করে রাখতে হয়। আর যদি করাই থাকে তাহলে দরকার নেই।
এখানে 25-এ শেষ হচ্ছে, 25-এ আবার শুরু হচ্ছে, শ্রেণী সীমানা হয়ে আছে, তা করার দরকার নেই। তাহলে আমরা ডাইরেক্ট টেবিলে যাচ্ছি, শ্রেণী আর হলো পরিসংখ্যা। শ্রেণী হলো 15 থেকে 25, এর পরিসংখ্যা হলো 5। নেক্সট হচ্ছে 25 থেকে 35, এর পরিসংখ্যা হলো 12। এরপরে 35 থেকে 45, এর পরিসংখ্যা হলো 16। এরপরে 45 থেকে 55, এর পরিসংখ্যা হলো 7। তাহলে দেখো যে যখন মোড বের করতে বলবে, মোড বের করার সময় আমরা এই ফ্রিকোয়েন্সির দিকে তাকাবো, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় আছে, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি এখানে আছে, তাহলে এটাকে আমরা F1 ধরবো। আচ্ছা, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি এখানেও থাকতে পারতো, যা ওখানে থাকলে কী হতো সেটা পরে আসছি। তো এবার এটা যদি F1 হয়, আমরা জানি 1-এর আগে কত হয়, 0, 1-এর পর 2 হয়, তো তাহলে এটা যদি F1 হয় তাহলে এর আগের যে ফ্রিকোয়েন্সি সেটার নাম দিচ্ছি F0, আর ওই ফ্রিকোয়েন্সির পরে যে ফ্রিকোয়েন্সি 1-এর পর কত হয়, 2 হয়, তাহলে এটা F2 হলো। F0, F1 আর F2 পেয়ে গেলাম, তাহলে আমাদের এটা পেয়ে গেছি, এখানে ইন্টু এইচ হবে। আচ্ছা, এরপরে এল, তাহলে তো যেখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটাকে বলছি আমরা মোডাল ক্লাস, মানে মোড যেখানে আছে আর কি, বা সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে, মোডাল ক্লাস। তো মোডাল ক্লাস বরাবর যে এইখানে যে স্কোরটা লোয়ারে যেটা থাকে সেটাই হচ্ছে এল। আচ্ছা, তাহলে আমরা F0, F1, F2 পেলাম, এল পেলাম, আর এইচ তো জানি, এইচ কত করে বাড়ছে, 10 করে বাড়ছে, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 10, এইচ ইকালস টু হচ্ছে 10। তাহলে মোড কত হবে, মোড হবে এল, এল এর ভ্যালু হচ্ছে কত, এল এর ভ্যালু 35 প্লাস F1 মাইনাস F0 মানে 16 মাইনাস 12 বাই 2F1, 2F1 মানে হচ্ছে 16 দুগুণে 32 মাইনাস F0, F0 মানে হচ্ছে 12 মাইনাস F2 মানে হচ্ছে 7 ইন্টু এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে 10। তাহলে 35, 4 উপরে হলো 40, নিচে হচ্ছে 20, 20 থেকে আবার 7 বাদ দিলে 13, 40/13। তাহলে 35 প্লাস 40-কে 13 দিয়ে ভাগ করলে 3 13 39 দশমিক 3.39, তারপরে 0.0, 3.1, 3.1 অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি। আচ্ছা, তার মানে এটা হয়ে গেল 38.1 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে মোড যেটা এলো সেটা হচ্ছে 38.1। আচ্ছা, মোড গেল। এবার যদি অঙ্কটা এরকম হয়, বলছিলাম যে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, তাহলে একটা শ্রেণী সীমানার এক্সাম্পল দিই। স্কোরগুলোকে জাস্ট নিচ্ছি, তাহলে শ্রেণী সীমানা পেয়ে যাব। আচ্ছা, সাপোজ এখানে 10 থেকে 12, তারপরে 13 থেকে 15, তারপরে 16 থেকে 18, তারপর 19 থেকে 21। সাপোজ স্কোর দেওয়া আছে, তাহলে দেখো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে, কিন্তু এখানে 12-তে শেষ হচ্ছে, 13-তে আবার শুরু হচ্ছে, তাহলে এখানে বাউন্ডারি নেই, তো বাউন্ডেড নেই, তাহলে এখানে কি করতে হবে, শ্রেণী সীমানাটা বের করতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা আগে শ্রেণী সীমানা বের করব। তাহলে শ্রেণী সীমানা, তারপরে শ্রেণী সীমানা, আর হচ্ছে
পরিসংখ্যা। তাহলে শ্রেণী কত? 10 থেকে 12, তারপরে 13 থেকে 15, নেক্সট হচ্ছে 16 থেকে 18, তারপরে হলো 19 থেকে 21। তাহলে এখানে 12তে শেষ হচ্ছে, এখানে 13তে শুরু হচ্ছে, তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1। 12 থেকে 13, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে 1কে যদি হাফ দিয়ে ডিভাইড করে 1-এর অর্ধেক কত হয়? 0.5। তো আমরা এই 0.5 কি করব? আমরা লেফট হ্যান্ড সাইডে মাইনাস করব আর রাইট হ্যান্ড সাইডে প্লাস করব। এর আগে মনে হয় বলেছিলাম রাইট হ্যান্ড সাইডে প্লাস করতে, তো সেটা হবে না। এই লেফট হ্যান্ড সাইডে কী করতে হবে? 0.5 মাইনাস করতে হবে, আর এই রাইট হ্যান্ড সাইড মানে এদিকে প্লাস করতে হবে, তবে এটা মিলবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে 10 আছে, 10 থেকে 0.5 মাইনাস করলে হবে 9.5, আর এটা হবে 12.5। প্লাস করলাম 0.5 আর লেফটে মাইনাস করা হলো। একই রকমভাবে এখানে 13 আছে, 13-এ 0.5 মাইনাস করবো, তাহলে কত হয়ে যাবে? 12.5 হয়ে যাবে। আর ডান সাইডে 15 আছে, এখানে প্লাস করতে হবে 0.5, তাহলে হয়ে গেল 15.5। একই রকমভাবে 16 বামে আছে, তাহলে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 15.5 থেকে 18.5। 19 আছে, তার মানে এটা 18.5 থেকে হয়ে যাবে 21.5। তাহলে বাম সাইডে আমরা মাইনাস করলাম আর ডান সাইডে 0.5 করে প্লাস করলাম। তাহলে এবার দেখছি যেখানে শেষ হচ্ছে সেখানে আবার শুরু হচ্ছে, তাহলে এটা হচ্ছে শ্রেণী সীমানা। এরপরে আছে পরিসংখ্যা। পরিসংখ্যা হচ্ছে 5, এর 12, এর 16, এর 7। আচ্ছা, এটা করতে হলো জাস্ট এল এর ভ্যালুটার জন্য। 0.5-এর এদিক ওদিক হতো শ্রেণী সীমানা না বের করলে। তো যাই হোক, তাহলে আবার এটা আগের মতোই, এটা হচ্ছে F1, এটা F0, এটা হবে F2, আর এটা হয়ে যাবে L, এটা হয়ে যাবে L। তাহলে মোড কত হবে? মোড হয়ে যাবে L প্লাস মানে 15.5 প্লাস 16 মাইনাস 12 বাই 16 দুগুণে 32, 32 মাইনাস 12 মাইনাস 7। এটা ক্যালকুলেট করলে ওইখানে কত এসেছিলো তখন? 31 আচ্ছা দেখি 15.5 প্লাস ইন্টু 10, আবার 4 10 40 বাই হচ্ছে 20, 20 থেকে 13, তাহলে হচ্ছে এখানে 3.1 সামথিং বা 01 এরকম হবে। তাহলে হচ্ছে 3 পয়েন্ট, তার মানে 18.6 মতো অ্যাপ্রক্স। আচ্ছা, তো আরও কিছু প্রবলেম আমি দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। যে মিন মিডিয়ান মোড নির্ণয় করবে, দিয়ে কত অ্যান্সার আসছে জানাবে। তাহলে ফার্স্ট যে প্রবলেমটা দিচ্ছি সেটা হলো কোশ্চেন 1, গড় মধ্যমা, তিনটে একসঙ্গে দিচ্ছি, গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী আর হচ্ছে পরিসংখ্যা। কুড়ি থেকে 24, তারপরে 26 থেকে 30, 32 থেকে 36, 38 থেকে 42। এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হলো সাপোজ 3, 7, 17, 13। তাহলে এটা বাড়িতে করবে, বাড়িতে করে কমেন্ট করে জানাবে যে কত কত আসছে, গড় কত আসছে, মধ্যমা কত আসছে ও সংখ্যাগুরু মান কত আসছে। আচ্ছা, আরেকটি প্রবলেম দিচ্ছি। গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান নির্ণয় করো।
শ্রেণী আর হচ্ছে পরিসংখ্যা। শ্রেণী লিখলাম 10-এর কম, 10-এর কম, তারপরে হচ্ছে 20-র কম, তারপরে 30-এর কম, এরপরে 40-এর কম। এবার কিন্তু শ্রেণীগুলো দেয়া নেই, 10-এর কম, 20-র কম, 30-এর কম এইভাবে দেয়া আছে। তোমরা ক্লাস 10 এই টাইপের করেছো। এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি সাপোজ দিলাম এটা 8 আর এটা 2। তাহলে দেখবে, তাহলে এই দুটো অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।